সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দৃশ্যমান হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। এখনো পানিবন্দী বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন অংশ দিয়ে ঢুকছে পানি। ঘূর্ণিঝড়ের সুন্দরবনে মারা গেছে হরিণ সহ অনেক প্রাণী। লবণ পানি ঢুকেছে স্বাদু পানির পুকুরে। বনে ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি টহল ফাঁড়ি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষার আগে মেরামতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে নির্বাহী কমিটির বৈঠকে এই তাগিদ দেন তিনি। ক্ষয়ক্ষতি রোববারের মধ্যে নিরূপণ করে দুর্যোগ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মোবাইল ফোন নেটওয়ার্কের পাশাপাশি ল্যান্ড ফোনের বিস্তার ঘটানোরও পরামর্শ দেন তিনি। এবছর ঢাকার বাইরে থেকে রাজধানীতে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগী ঠেকাতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। রোগীরা যেন স্ব বিভাগে চিকিৎসা নিতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে এডিস মশার বিস্তার নিয়ে শঙ্কিত জনস্বাস্থ্যবিদরা। ডেঙ্গু দমনে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের 2 দিনের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর, ফসল এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানিবন্দী বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে পানি। ডেস্ক রিপোর্ট। রিমালের 2 দিনের তাণ্ডবে যেন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। বাড়িঘর হারানো, খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলটনা, বালিয়াতলি, বাউলাকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিতে উঠে আমরা তো সব শেষ, আর রান্না বান্না খাওয়ান লাওয়ান কিচ্ছু নাই। যখন বন্যা শুরু হয়েছে পলিটেকনিক কলেজে গেছি, সেইখানটা সকালে আইসে দেখি বুকুমান পানি আমার ঘরের ভিতরে। দুর্গত মানুষের পাশে আমরা প্রথম থেকে আছি। আমাদের সরকারিভাবে যে সাহায্য সহযোগ যেগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে আমরা উপবরাদ্দ দিচ্ছি, যাতে তারা তাৎক্ষণিকভাবে এগুলো দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। পটুয়াখালীতে 58,000 কৃষকের প্রায় 9,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে মাছের ঘের। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ। এখনো পানিবন্দী প্রায় 25,000 পরিবার। বন্যায় আমার ধান ফান সব নিকৃষ্ট হয়ে গেছে। মুগ ডাল অর্ধেক তুলতে পারছি, আর অর্ধেক তুলতে পারি না। ভোলায় 7,500-এর উপর বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছে কয়েকশো পরিবার। বেড়িবাঁধের 4টি পয়েন্ট ধসে যাওয়ায় 10 গ্রাম প্লাবিত। আশা করছি যে এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। এদিকে সাতক্ষীরায় বিধ্বস্ত হয়েছে প্রায় 1,500 বাড়িঘর। বেড়িবাঁধ উপচে লবণাক্ত পানিতে সয়লাব। শ্যামনগর ও আশাশুনির বিস্তীর্ণ ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত হয়েছে 200 হেক্টর মাছের ঘের এবং 204 হেক্টর জমির ফসল। রিমালের আঘাতে গৃহহীন হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, সোনাদিয়া, সুখচর, চরেশ্বর, চরকিং ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। আমাদের নিজম দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, 2 দ্বীপের প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, চেয়ারম্যান ঘাট অনেক বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের টোটাল কাঁচাঘর আমরা 3,376টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরের পুরানবাজার হরিণসভা মন্দির এলাকায় মেঘনার জলোচ্ছ্বাসে দেবে গেছে শহর রক্ষা বাঁধের অন্তত 20 মিটার এলাকা। গতকালকে থেকেই যখন ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জায়গায়, সেখানে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ প্লেসিং করে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত। রাঙ্গামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার অন্তত 12,000 মানুষ পানিবন্দী। যান চলাচল বন্ধ রয়েছে দীঘিনালা সাজেক সড়কে। ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। ভোরে সড়কের উপর আলুটিলা পাহাড় ধসে পড়ায় বেশ কয়েক ঘন্টা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।
ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের, মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত 120টি স্বাদু পানির পুকুর। বনের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি টহল ফাঁড়ি। বাগেরহাটের শওকত আশরাফি এবং মোংলার আমির হোসেন আমুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের বিভিন্ন স্থানে পড়ে আছে মৃত হরিণ, নদীতে ভাসতেও দেখা যাচ্ছে। অনেক হরিণ আহত হয়ে পড়ে আছে, উদ্ধার করে তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। সঠিক হিসাব নেই মারা যাওয়া হরিণের। অন্যান্য প্রাণীর ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। দীর্ঘ 30 ঘন্টা সুন্দরবনের উপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সুন্দরবনের দুবলারচর, কটকা, কুচিখালী, করমজল সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক ফুট পানিতে ডুবেছিল সুন্দরবনের বেশিরভাগ এলাকা। আশঙ্কা করা হচ্ছে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্য প্রাণী। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্য প্রাণী, সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বনের অভ্যন্তরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ না থাকায় এখনো সঠিক ক্ষয়ক্ষতির খবর নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটা সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। আমরা সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে 200 উঁচু টিলা তৈরি করার জন্য এবং বাঘ হরিণকে বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়ে সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসার জন্য। ভেসে যাওয়ার সময় 13টি হরিণকে উদ্ধার করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অন্যান্য বন্য প্রাণী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড়ে উপকূলে বাঁধের ভাঙন সহ মোট কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা রোববারের মধ্যে নিরূপণ করে ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। এমনকি বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের তাগিদ দেন। সরকার প্রধান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চল সহ দেশের অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। এখন থেকে মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ল্যান্ডফোনের বিস্তার ঘটানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মোট 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন 6,500 কোটি টাকা এবং বাকিটা বৈদেশিক ঋণ। যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলি নিরূপণ করে এগুলি যেন একটা সঠিক হিসাব, যেটি বিভিন্ন গণমাধ্যম আসছে এটা ঠিক কিনা সেটা যাচাই করার জন্য, এবং সেটি আগামী রোববারের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়ে জানানো হবে। আর একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের, শেষ করবেন। এবছর ঢাকার বাইরে থেকে রাজধানীতে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগী ঠেকাতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর রোগীরাও যেন স্ব বিভাগের মেডিকেল কলেজে চিকিৎসা নিতে পারেন, সে অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মাহমুদ কমলের রিপোর্ট। এবছর প্রথম 5 মাসে ডেঙ্গুতে ভর্তি ও মৃত্যু ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এই সময়ের মধ্যে ভর্তি রোগী ছাড়িয়েছে 2700 আর মৃত্যু হয়েছে 33 জনের। বর্ষা মৌসুম শুরুর আগেই এই পরিস্থিতি ভাবাচ্ছে জনস্বাস্থ্যবিদদের। গেল বছর অন্যতম দুশ্চিন্তা ছিল ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতি। পরিসংখ্যান বলছে ওই বছর ঢাকার বাইরের অন্তত 15% রোগী চিকিৎসা নেন রাজধানীতে। তাতে অনেক রোগী মাঝপথে সময় মতো চিকিৎসা না পেয়ে আরও গুরুতর অবস্থায় চলে যান। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণায় উঠে আসে, গেল বছর মারা যাওয়া 80% রোগী হাসপাতালে পৌঁছান একেবারে শেষ মুহূর্তে। এবছরও ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ। তাই চলতি বছর রাজধানীতে বাইরে থেকে আসা রোগী ঠেকাতে বাড়তি প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একটা ফিভার কর্নার থাকবে, সেখানে রোগের তীব্রতা অনুযায়ী ABC গ্রুপে ভাগ করে কোন রোগী বাড়ি গিয়ে চিকিৎসা নেবে, কোন রোগী হাসপাতালে ভর্তি হবে এবং কোন রোগী উচ্চতর স্থানে রেফার হবে, এই বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু বেড ওয়ার্ড রাখার নির্দেশনাটিও
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকল হাসপাতালে পাঠিয়েছেন। আমাদের দেশে একটা আর্থসামাজিক একটা থিঙ্কিং আছে যে ঢাকায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়, কারণ আমাদের দেশটা রাজধানী কেন্দ্রিক। না জানিয়ে চলে আসলে আমাদের কিছু করার নাই। যদি আমি রোগীকে আশ্বস্ত করতে পারি যে ঢাকাতে এই রোগের যে চিকিৎসা, একই সমমানের চিকিৎসা আমি আপনাকে স্থানীয় পর্যায়ে দিব, তাহলে হয়তো রোগী কম আসবে। জনস্বাস্থ্যবিদরা অবশ্য বেশি শঙ্কিত ঢাকার বাইরের এডিস মশার বিস্তার নিয়ে। মশা নিধনে উপজেলা বা জেলা পর্যায়ে এখনো প্রয়োজনীয় পদক্ষেপের অভাব দেখছেন তারা। সি ক্যাটাগরির পৌরসভা একটা, স্বাস্থ্যের জন্য 1 টাকাও বাজেট নেই, ইউনিয়ন কাউন্সিলের কোনো সক্ষমতা নেই, কিন্তু ডেঙ্গু হবে। যদি স্বাস্থ্য বিভাগে এটা অর্পণ করা হয় এবং সেখানে যথেষ্ট বাজেট দেওয়া হয়, যথেষ্ট লোক নিয়োগের সুযোগ দেওয়া হয়, তাদের ঝুঁকিটা ক্রমাগতভাবে হ্রাস করিয়ে একটা সত্যিকার নিয়ন্ত্রিত ডেঙ্গু একটা অবস্থানে যাব। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পৌরসভার সহযোগিতা নিয়ে স্থানীয়ভাবে এই মশা নিয়ন্ত্রণের কাজটি সম্পন্ন করবে। চলতি মাসে ডেঙ্গুতে ভর্তি ছাড়িয়েছে 500, মৃত্যু 9 জনের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সম্পন্ন 7টি টারবাইন নামানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর অবস্থানে যেতে 10 জন ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা এই প্রথমবারের মতন কিছু মেশিন আনতে যাচ্ছি, যেটা হলো টারবাইন। এই টারবাইনের মাধ্যমে আমাদের যে অঞ্চলগুলো, বিশেষ করে উত্তরা অনেক অঞ্চল আছে, অনেক বিরান ভূমি আছে, এই টারবাইনের আমরা নতুন করে কিন্তু আমরা টারবাইন নিয়ে আসতে যাচ্ছি। প্রথম অবস্থায় 60টি টারবাইন আমরা নিয়ে আসছি, যেটি কভার করবে প্রায় 220 স্কোয়ার মিটার পর্যন্ত কভার করবে একটি টারবাইনের মাধ্যমে। এবং আমরা বিটিআই, সেটার মাধ্যমে কিন্তু বিটিআই আমরা ছড়ানোর চেষ্টা করছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার তাদের কোনো দায়মুক্তি দিচ্ছে না, অপরাধী হলে তাদের বিচার হবে। ধানমন্ডিতে দলের সভাপতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সরকার তাদেরকে ইমিউনিটি দিচ্ছে না। অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে। বেনজিরের সাবেক আইজিপি মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। সেনাবাহিনী প্রধান, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদ দুজনেই সরকারের সৃষ্টি। তাদের দুর্নীতির দায় মাথায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বেনজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম পদত্যাগটা আপনার করা উচিত। একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির এবং 9 জুন তার স্ত্রী ও 3 কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আজ গণমাধ্যমকে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। তাদের জিজ্ঞাসাবাদ তার কথা শুনতে হবে, তো মনে বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টি তাদের বৈধতাও থাকতে পারে। যে বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। দুদকের ক্ষমতা হলো অবৈধ সম্পত্তির উপরে, বৈধ সম্পত্তির উপরে দুদকের কোনো ক্ষমতা নেই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গোয়েন্দা তদন্তে এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় এবং কোনো আলামত না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রশ্ন তোলেন, আদৌ তার বাবা খুন হয়েছেন নাকি নিখোঁজ। দুপুরে কালীগঞ্জের মধুগঞ্জের সংসদ সদস্যের বাসভবনের সামনে কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে সহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে অবিলম্বে আটক এবং বিচারের মুখোমুখি করতে হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট হবে আগামীকাল। এই ধাপে 87টি উপজেলা পরিষদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার নির্বাচন কমিশন 22টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করে। ভোটের জন্য এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। আগামীকাল সকালে পাঠানো হবে ব্যালট। আগামী 5 জুন চতুর্থ এবং শেষ ধাপের ভোট হবে। প্রথম 2 দফায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম। প্রথম ধাপে প্রায় 36% এবং দ্বিতীয় ধাপে প্রায় 38% ভোট পড়ে। কিড স্ক্রিন অ্যাওয়ার্ড, অ্যানথেম অ্যাওয়ার্ডের পর এবার বিশ্বজুড়ে সমাদৃত ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর। সিসিমপুর টিভি সিরিজে নতুন চরিত্র জুলিয়ার অন্তর্ভুক্তি এবং পর্বগুলোতে ইশারা ভাষা যুক্ত করে বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তির বার্তার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখায় সিসিমপুরকে 45তম টেলি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। গেল 3 বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে 3টি বিশ্বখ্যাত পুরস্কার জিতল এই সিরিজ। টেলি অ্যাওয়ার্ড জয়লাভের খবরে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসামি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, এটি অত্যন্ত গর্বের বিষয় যা তাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দৃশ্যমান হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষতি সুন্দরবনের, তৈরি গেছে মাছের বহু ঘের এবং ফসল, পানিবন্দী বহু মানুষ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষার আগে মেরামতের তাগিদ প্রধানমন্ত্রীর, রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষতি নিরূপণের নির্দেশ। ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর চিকিৎসা সুবিধা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, ডেঙ্গু দমনে কঠোর হওয়ার ঘোষণা ঢাকা উত্তরের মেয়রের। এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।